ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠার পরে বাংলাদেশে 16টির মতো নয়া রাজনৈতিক দল গঠিত হয়েছে। আমরা যাই বলি না কেন, এরা তো আসলে তরুণ, হ্যাঁ, এদের একরকম চিন্তা আছে, প্রত্যেকে মনে করে যে সে বেটার কন্ট্রিবিউট করেছে। সুপ্রিয় দর্শক, 24 ঘন্টা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমরা আজ আলোচনা করব সমসাময়িক রাজনীতি নিয়ে, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকে। তো আজকে আমাদের আলোচক হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় টেলিভিশন বাংলা ভিশনের নিউজ এডিটর আব্দুর রহমান ভাই। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো। প্রথমে আমরা চলে যাচ্ছি ছাত্রদের আন্দোলন এবং ছাত্রদের দল ঘোষণা, এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। এটা তো খুবই একটা আলোচনার যোগ্য একটা বিষয়, কারণ বাংলাদেশের রাজনীতির কথা বলতে গেলে ছাত্র রাজনীতির বিষয়টা অবধারিতভাবেই চলে আসে। সেই যদি আমরা বলি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সমস্ত আন্দোলন সংগ্রামের সূচনাকারী কিংবা নেতৃত্ব প্রদানকারীরা হলেন ছাত্র সমাজ। তো এই সমস্ত আন্দোলনকে আমি বলবো অনেকটা ছাপিয়ে গেছে হলো 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন। এই আন্দোলনটা কিন্তু খুব নিভৃতে শুরু হয়েছিল। আমার একজন সংবাদকর্মী হিসেবে আমি বিষয়টা তখন লক্ষ্য করেছি যে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই একটা কর্মসূচি হচ্ছে। তখন আসলেও পাশাপাশি দুটো কর্মসূচি হচ্ছিল। একটা হচ্ছে ছাত্ররা এই কর্মসূচিটা পালন করছে বৈষম্য বিরোধী, আর তার পাশাপাশি কিন্তু আরেকটা কর্মসূচি তখন চলছিল এবং ওইটাই ফোকাস ছিল। সেটা হচ্ছে এই যে পেনশন নিয়ে, যে একটা শিক্ষকদের পেনশনভুক্ত করার যে একটা প্রক্রিয়া ছিল, ওইটা বিরোধিতা করে শিক্ষকরা তখন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তখন আন্দোলনে ছিলেন। ফলে তখন আমার স্পষ্ট মনে আছে যে তখন শিক্ষকদের আন্দোলনটা খুব গুরুত্ব সহকারেই কাভার করা হতো মিডিয়ায়, এবং সরকারও ওই বিষয়টাকেই গুরুত্ব দিয়েছে। এমনকি ওবায়দুল কাদেরের সাথে তখন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার সঙ্গে শিক্ষক মণ্ডলী গিয়ে দেখা করেছিলেন। অর্থাৎ তখন মনে হয়েছিল যেন শিক্ষকদের আন্দোলনটাই একটা বড় আন্দোলন, কিন্তু ভিতরে ভিতরে যে ছাত্রদের একটা আন্দোলন হচ্ছে, এটা কিন্তু আসলে তখন আড়ালে ছিল। সেটা গিয়ে আসলে একটা ব্যাপক রূপ ধারণ করা হচ্ছে 14 তারিখের পরে, 14, 15, 16 এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারপরে তো আবু সাঈদের মৃত্যু, তারপরে নির্বিচার হত্যাকাণ্ড, সব মিলিয়ে যে ছাত্র আন্দোলনটা হয়েছে, এরপরে জনতার ব্যাপক অংশগ্রহণ, আসলে শেষ পর্যন্ত এটা কী হয়েছে, এটা ছাত্র জনতার মহা অভ্যুত্থান হয়েছে। একটা আন্দোলন তো আমরা দেখলাম যে হচ্ছে 5ই আগস্টে সাবেক সরকারের পতন হলো। তারপর থেকে দেখলাম যে হচ্ছে যে ছাত্রদের নেতৃত্বে সরকার গঠন হলো। এরপরে উপদেষ্টা হলেন ছাত্রদের মধ্য থেকে কিছু নেতারা। হ্যাঁ, তো এরপরে আবার আরেকটা হচ্ছে বিষয় দেখলাম আমরা যে তারা পদত্যাগ করলেন। হ্যাঁ, মানে তাদের মধ্যে একজন পদত্যাগ করলেন এবং আবার নতুন রাজনৈতিক দল আগামী হচ্ছে 28 তারিখ আসবে। তো এই বিষয়গুলো নিয়ে যদি হচ্ছে বলতেন যে। আচ্ছা, এখানে আপনি যে পদত্যাগের কথা বললেন, তিনি হলেন যে তথ্য সম্প্রচার উপদেষ্টা, একই সাথে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম কিন্তু আসলে এই আন্দোলনের কারে, অর্থাৎ শেখ হাসিনা বিরোধী যে আন্দোলনটা হয়েছে, তখন কিন্তু নাহিদ ইসলাম ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিল এবং পত্রিকায় খবরটি এসেছে তার ছবি সহ, যে সে কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিল। যতদূর আমার স্মরণ আসছে যে তখন তাকে 300 ফিটের দিকে একটা রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল এবং ধারণা করা হয়েছিল যে সে হয়তো বাঁচবে না, কিন্তু এরপরে যেভাবে হোক সে বেঁচেছে এবং ক্রমান্বয়ে ছাত্রদের আন্দোলন এক দফায় পরিণত হয় এবং সে আন্দোলনে 158 জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক সারা দেশে নেতৃত্ব দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে অংশটা ছিল, তারা মূল নেতৃত্বটা দেন। সেখানে 6 জন ছিলেন। তো নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা করেছেন। ফলে
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটা হয়েছে সেখানে এই দুজন আসলে যখন উপদেষ্টা হিসেবে তাদের নাম আসে, মানুষ কিন্তু অবাক হয়নি, কারণ এমনটাই হওয়ার কথা ছিল। বরং অনেককে আমি বলতে শুনেছি যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে টোটাল সরকারটাই আসলে তাদের নিয়ে হওয়ার কথা ছিল, এবং আসলে অনেকটা তাই হয়েছে। এই সরকারে অন্য যারা উপদেষ্টা আসছেন, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তারপরে শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার, রেজনা হাসান, তারা কিন্তু সবাই কিন্তু এই আন্দোলনে ছিলেন। তারা একদম রাজপথে নেমেই আন্দোলন করেছেন। ফলে এই সরকারে শুধু দুজন ছাত্রনেতা, তারা ছিলেন ছাত্র প্রতিনিধি, কিন্তু বাদবাকি যারা উপদেষ্টা হয়েছেন কয়েকজন বাদে বাদবাকি সবাই কিন্তু আসলে আন্দোলনেরই তারা মানে অংশ, এবং আন্দোলনের করার প্রতিদান বলেন কিংবা কৃতিত্ব হিসেবেই তারা আসলে সরকারের জায়গা পেয়েছেন, উপদেষ্টা হয়েছেন। তারপরে নতুন দল গঠন করছে 28শে ফেব্রুয়ারি, আমরা এমন একটা আমরা দেখলাম। এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আপনি কি দেখছেন? হ্যাঁ, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বাংলাদেশে আসলে তো অনেক রাজনৈতিক দল হয়। আমি গতকাল যতদূর আমার স্মরণ আছে, গতকাল দেখলাম যে 5ই আগস্টের পরে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রতিষ্ঠার পরে বাংলাদেশে 16টির মতো নয়া রাজনৈতিক দল গঠিত হয়েছে। তো এসে দলগুলোর কথা কিন্তু আসলে ওভাবে অনেকে হয়তো জানেও না। তো এখন এই ছাত্র এবং তরুণদের যে রাজনৈতিক দল, এটার বিষয়ে মানুষের একটু বিশেষ নজর ছিল, এবং আমি ব্যক্তিগতভাবেও তাদের অনেকের সঙ্গে আমার পরিচয় আছে বা চেনা জানা আছে। আমি দেখেছি যে তারা আসলে প্রথমে বা সারা বাংলাদেশে একটা কিন্তু সাংগঠনিক কাঠামো তৈরি করেছে। না, এমন না যে তারা প্রথমে দল করেছে, প্রথমে তারা একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে, এবং 64 জেলায়, সম্ভবত তাদের 64 জেলায় তো বটেই, অনেক প্রায় সব উপজেলায় তাদের কিন্তু কোনো না কোনো একটা কমিটি হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে তারা একটা দল এটা ঘোষণা করবে, এবং সেজন্য তো আপনি জানেন যে নাহিদ ইসলাম, যিনি সরকার উপদেষ্টা ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে যদি রাজনীতি করতে হয় বা রাজনৈতিক দল গঠন করতে হয় তাহলে সরকার থেকে বের হয়ে আসা করা উচিত, এবং নাহিদ ইসলাম সম্ভবত সেই দাবি বা সেই বক্তব্যের প্রতি সম্মান জানিয়েই এই কাজটি করেছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, নাহিদ ইসলামের প্রতি কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা পরবর্তীতে যে জাতীয় নাগরিক কমিটি, এদের সবার কিন্তু নাহিদ ইসলামের প্রতি আলাদা রকম একটা শ্রদ্ধাবোধ বা আস্থা রয়েছে, এখনো আছে। আচ্ছা, আরেকটা বিষয় আজকে আমরা খেয়াল করলাম যে সমন্বয়কদের নিয়ে একটা কমিটি গঠন হওয়ার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সেইখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং যে পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এদের মধ্যে একটা রেষারেষি সম্পর্ক, তারপরে যে উত্তেজনা বিরাজ করলো মধুর ক্যান্টিনে। এই বিষয়গুলো নিয়ে আসলে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা, কিন্তু একটা নেগেটিভ মেসেজ চলে গেল না, যে মানুষের মধ্যে একটা হতাশা? না, এটা আসলে হতাশার বিষয় না, এটা হচ্ছে কি একটা প্রক্রিয়ার ব্যাপার। তো এখন একটা প্রক্রিয়া যখন আগায় তখন কিন্তু কখনো কখনো হোঁচট খেতে পারে, এটা অস্বাভাবিক কিছু হয় না। তারপরেও আমরা যাই বলি না কেন, এরা তো আসলে তরুণ, হ্যাঁ, এদের একরকম চিন্তা আছে, প্রত্যেকে মনে করে যে সে বেটার কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, এখন এটাও ঠিক যে যতটুকু মূল্যায়িত হওয়ার কথা ছিল সেটাও কিন্তু হয়নি। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বেসরকারি যে বিশ্ববিদ্যালয়, তারা এই আন্দোলনে, হাসিনা বিরোধী আন্দোলনে তারা যে ভূমিকাটা রেখেছে, এটা কিন্তু সত্যি কথা বলতে এই মানুষ কিন্তু এতটা আশা করে নাই। শেষের এক সপ্তাহের আন্দোলন কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু চালিয়ে গিয়েছে। এবং আমরা দেখেছি যে একটা আন্দোলন ঠিক মারা যাওয়ার মুহূর্তেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনটাকে আবার জীবিত করেছে। হ্যাঁ, এখন এই বেসরকারি বিশ্ববিদ্যালয় আর সরকারি বিশ্ববিদ্যালয়, এটাকে এইভাবে আলাদা করে দেখাটাও আমি মনে করি একটা হয়তো একটা সাংগঠনিক কাঠামোর কারণে এটা করা লাগে, কিন্তু আন্দোলনটাকে সামগ্রিকভাবে ছাত্র আন্দোলন বললে কিন্তু অনেক ঝামেলাটা শেষ হয়ে যায়। কে কম রেখেছে, কে বেশি রেখেছে। আমি তো দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরাও এবার প্রচণ্ড রকম সাহসী ভূমিকা রেখেছে। এখন প্রত্যেকটা সেক্টরকে তো আলাদা করে স্বীকৃতি দেওয়াও কঠিন, কিন্তু তারা যখন বসে তখন কিন্তু অবশ্যই তাদের এই মূল্যায়নের বিষয়টা রাখতে হবে, কিন্তু সামগ্রিকভাবে তারা নিজেদেরকে ছাত্র পরিচয়টা দিলেই বোধহয় তারা নিজেরা নিরাপদ থাকবে। আমরা এর আগে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা যে ছাত্র সংগঠনকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন সভাপতি, সেক্রেটারি, এইগুলো যে ওরাই হয়ে আসছে। তো এখন তো নতুন বাংলাদেশ চলছে,
এই নতুন বাংলাদেশে কি ছাত্ররা এই কাঠামো থেকে বের হতে পারবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে যোগ্য তাকেই মূল্যায়ন করা হবে? হ্যাঁ, এটা এটা একরকম একটা আসলে কি এটা কিন্তু একটা ঐতিহ্যে পরিণত হয়েছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, 100 বছর পার হয়েছে। এবং বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়েছে এটাও কিন্তু একরকম পলিটিক্স, এটা রাজনীতির একটা খেলাই কিন্তু ঢাকায় বিশ্ববিদ্যালয়টা হয়েছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সামগ্রিকভাবে একটা রাজনৈতিক বিশ্ববিদ্যালয় বা পলিটিক্যাল ইউনিভার্সিটি। ফলে এখানে ছাত্ররা একটু রাজনীতি একটু বেশি সংশ্লিষ্ট থাকেন। আপনি যদি দেখেন একটা একটা ক্যান্টিন তাকে কিন্তু মিনি পার্লামেন্টও বলা হয়, মধুর ক্যান্টিনকে মিনি পার্লামেন্ট বলা হয়। তবে আপনি যেটা বলেছেন যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের বাইরে নেতৃত্ব, এটা কিন্তু হয়েছে, হয়নি যে তা নয়। যেমন রুহুল কবির রিজভী, তিনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি কিন্তু ছাত্রদলের সভাপতি হয়েছেন। তারপরে এনামুল হক শামীম, তিনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তিনি কিন্তু ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইনুল ইসলাম বা মাইনুল হোসেন, আমার নামটা পুরোপুরি খেয়াল নেই এই মুহূর্তে, তিনি কিন্তু হয়েছেন ছাত্রলীগের সভাপতি হয়েছেন। ফলে এটা এটা হওয়ার সুযোগ কিন্তু শেষ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রতার জোর করে হয় না, ওইভাবে যদি কেউ নেতৃত্ব জায়গাটা তৈরি করতে পারে সে হতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা আলাদাভাবে আপনাকে বিবেচনায় রাখতে হয়, এই কারণে যে এর একটা সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। আরেকটা বিষয় সর্বশেষ আপনার কাছে জানতে চাই, যে বর্তমানে দেখা যাচ্ছে যে প্রধান দুইটি রাজনৈতিক দল বাংলাদেশে, বিএনপি এবং জামায়াতে ইসলাম বাংলাদেশ, তো এদের মধ্যে বিভিন্ন নেতাকর্মী একে অপরকে কটাক্ষ করে বিভিন্ন কথাবার্তা বলছেন, বিভিন্ন রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, অপমানিত করার চেষ্টা করছেন। তো এই বিষয়গুলি আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এটা হচ্ছে কি একটা ক্ষমতার একটা আমি বলবো খেলা। কারণ এখন যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার রয়েছে, কিন্তু যারা উপদেষ্টা রয়েছেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার তো আসলে রাজনৈতিক কোনো বলয় নেই সারা বাংলাদেশে। তো শেখ হাসিনা যখন পালিয়ে যান, তার দলবল সব যখন লাপাত্তা হয়ে যায়, তো একটা কথা আছে যে প্রকৃতি শূন্যস্থান শূন্য রাখে না বা পছন্দ করে না। ফলে সর্বক্ষেত্রে একটা নিয়ন্ত্রণের একটা বিষয় যখন সামনে চলে আসে, তখন বিএনপির সঙ্গে তো আসলে জামায়াতের ওই অর্থে তুলনাও হয় না। কিন্তু বুদ্ধিভিত্তিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, এইবারের যে নিয়োগ বলেন বা বিভিন্ন ক্ষেত্রে জামাত কিন্তু যথেষ্ট জায়গা তারা করে নিয়েছে। ফলে এখন ক্ষমতাসীন না হয়েও এখন জামায়াত আর বিএনপির ভিতরে একটা কিন্তু তারা কিন্তু ক্ষমতাসীন এরকম একটা মনোভাব মানুষের মধ্যে রয়েছে, তাদের মধ্যেও রয়েছে। ফলে তারা এখন কে বেশি ক্ষমতাবান এটা দেখানোর একটা বিষয় আছে। এবং আমার তো মনে হয় না যে জামাত যতই নিজেদেরকে ক্ষমতা মানে জনপ্রিয় ভাবুক, বিএনপি মনে হয় না যে এমনটা ভাবে যে জামায়াত ইসলাম ক্ষমতা আসবে। ফলে তাদের যে ভেতরকার যে এখনকার যে বিরোধটা, এটা কিন্তু একদমই আমার মনে হয় যে উপরের বিরোধ, এটা মাঠ পর্যায়ের বিরোধ না। অর্থাৎ যেখানে আপনি যাবেন এটা হবে হয়তো জামাতের আমির একটা কথা বলছেন, তো হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছেন বা রিজভী একটা কথা বলছেন, কিন্তু একদম তৃণমূল পর্যায়ে কিন্তু এটা খুব বেশি আপনি কিন্তু কোথাও পাবেন না যে ছাত্র শিবির আর আপনার একটা সংঘর্ষ হয়েছে, ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। কুয়েটে যেটা হয়েছে সেটা হচ্ছে শিবির ব্যাকড বলা হচ্ছে, কিন্তু ওখানকার প্ল্যাটফর্মটা কিন্তু সাধারণ ছাত্র। ফলে মাঠ পর্যায়ে কিন্তু এটার ওই রকম কোনো প্রভাব নেই। এটা উপরের লেভেলের উপরের যে নেতৃত্ব আছে তারা হয়তো এটা রাজনৈতিক কারণে এই বিষয়টা এভাবে তারা এখন পরিচালনা করছেন। কিন্তু মনে হয় না যে বিএনপি আর জামাতের মধ্যে তাদের মতবিরোধটা একেবারে কঠিনতম একটা সাংঘর্ষিক রূপ নেবে। আপনাকে ধন্যবাদ।